পৃথিবীর চোখ এখন প্যারিসে, কিন্তু 2024 সালের অলিম্পিকে আচমকাই ছায়া ফেলতে শুরু করেছে 1992 সালের মিউনিখ অলিম্পিক। মিউনিখ ম্যাসাকেয়ারের কথা মনে করিয়ে ইসরায়েলের অ্যাথলিটদের হুমকি দেওয়া শুরু হয়ে গিয়েছে। আর সেই প্রসঙ্গেই 5 দশক আগে প্যালেস্তিনীয় জঙ্গিদের ভয়ঙ্কর হামলার দুঃস্মৃতি ফিরিয়ে আসতে শুরু করেছে। লাইভ টেলিভিশনে 90 কোটি মানুষের চোখ সেই সময় ছিল অলিম্পিক ভিলেজের দিকে। সেই গা শিরশিরে কদর্য হত্যাকাণ্ডের ধাক্কায় খেলার উত্তেজনা চলে গিয়েছিল সাইড লাইনে, হিংসা ও সন্ত্রাসী ছিল কাগজের শিরোনামে। মিউনিখ ম্যাসাকেয়ার বা মিউনিখ অলিম্পিক ঠিক কি হয়েছিল 1972 সালে? 1972 সালের মিউনিখ অলিম্পিক ব্ল্যাক সেপ্টেম্বর নামের এক প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠীর 8 জন সদস্য মিলে সন্ধ্যা নামার ঠিক আগে আগে ঢুকে পড়ে অলিম্পিক ভিলেজে। তাদের হাতে কালাশনিকভ, সঙ্গে ছিল গ্রেনেডও, আর লক্ষ্য ছিল ইসরায়েলি অ্যাথলিটরা। একজন ওয়েটলিফটার ও একজন কুস্তি কোচকে ঘটনাস্থলে খুন করে জঙ্গিরা। অপহরণ করে নেয় 9 জনকে। তাদের মধ্যে খেলোয়াড়দের পাশাপাশি ছিলেন কোচরাও। সকলকে পণবন্দী রেখে জঙ্গিরা দাবি করে ইসরায়েলের হাতে বন্দী 274 জন পণবন্দীকে ছাড়লে তবেই মুক্তি দেওয়া হবে অপহৃতদের। গোটা বিশ্ব শিউরে উঠেছিল এই ঘটনায়। অলিম্পিকের ইতিহাসে এ একেবারে নজিরবিহীন। লাইভ টেলিভিশনে 90 কোটি মানুষের চোখ ছিল অলিম্পিক ভিলেজের দিকে। শেষ পর্যন্ত বন্দীদের উদ্ধারে গুলির লড়াই শুরু করে জার্মানি পুলিশ। শেষ পর্যন্ত 8 জন জঙ্গির মধ্যে 5 জনেরই মৃত্যু হয়, কিন্তু তা সত্ত্বেও বাকি 9 পণবন্দী ও 1 জার্মান পুলিশ অফিসারের মৃত্যু আটকানো যায়নি। সংক্ষেপে এই ঘটনায় মিউনিখ ম্যাসাকার। ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন গোল্ডা মেয়ার। 1972 সালে 5 ও 6 সেপ্টেম্বরের মধ্যবর্তী সেই রাতের বর্ণনা করতে গিয়ে তিনি বলেছিলেন, যদি স্কিজোফ্রেনিয়ার কোনো মুহূর্ত অভিব্যক্তি থাকে তবে সেটা ছিল সেই রাতটা। Issa, the chief, told me more times, even when I asked again, don't try, I'm a soldier. I got an order, I have to fulfill that order. You offer us a window, and this window we have to use to show the situation of our মন্ত্রী পরিষদদের সঙ্গে নিয়ে জেরুজালেমের নিজের বাড়িতে বসেও তার চোখ ছিল সেই মিউনিখের দিকে। সেখান থেকে কি খবর আসে তা জানতে উৎকণ্ঠায় অধীর হয়ে উঠেছিলেন গোল্ডা। রাত 1টা নাগাদ মেলে দারুণ খবর। পশ্চিম জার্মানির সংবাদ মাধ্যমে দাবি করা হয় সমস্ত জঙ্গিদেরই নিকেশ করা গিয়েছে এবং ইসরায়েলি পণবন্দীদের উদ্ধার করা হয়েছে। সেই খবর ছড়িয়ে পড়ে সারা বিশ্বে, কিন্তু পশ্চিম জার্মানির ইসরায়েলি রাষ্ট্রদূতের কাছে পৌঁছতে থাকে অন্য খবর। তিনি জেরুজালেমে খবর পাঠান গুলির লড়াই এখনো শেষ হয়নি। ঘটনাস্থলে কি হয়েছে তা বোঝা যাচ্ছে না, সবটাই এখনো কুয়াশায় ঢাকা। শেষ পর্যন্ত মোসাদের তৎকালীন প্রধান জাভি জামির গোল্ডাকে ফোন করে বলেন, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি কোনো অ্যাথলিটকে উদ্ধার করা যায়নি। আমি তাদের দেখেছি, একজনকেও বাঁচানো সম্ভব হয়নি। এরপরই নেমে আসে শোকের ছায়া, কেবল ইসরায়েল নয়, বিশ্বজুড়ে। পবিত্র খেলাধুলার স্থান সবকিছুর ওপরে সেখানে বিচ্ছিন্নতাবাদীদের এই কাপুরুষোচিত হামলা ঘিরে নিন্দার ঝড় বয়ে যায়। এই ট্র্যাজেডির সূত্রপাত হয় 5 সেপ্টেম্বর ভোর 4:30 নাগাদ। 8 প্যালেস্তিনীয় জঙ্গি ঢুকে পড়ে মিউনিখের অলিম্পিক ভিলেজে এবং 3টি অ্যাপার্টমেন্টের মধ্যে 2টি অ্যাপার্টমেন্টই দখল করে ফেলে তারা। তাদের হাতে প্রাণ হারান মোশে ওয়েনবার্গ ও জোসেফ রোমানো নামের 2 অ্যাথলিট। পণবন্দী করা হয় ইসরায়েলের 9 অলিম্পিয়ানকে। 234 জন পণবন্দীকে ছাড়লে তবেই মুক্তি দেওয়া হবে তাদের। এই শর্তের কথা আগেই বলা হয়েছে, কিন্তু সেই শর্ত মানা হয়নি, বরং অপারেশন শুরু করে জার্মানির পুলিশ। এই ভয়ঙ্কর ঘটনায় জন্ম দিয়েছিল অপারেশন র্যাথ অফ গডের, বাংলার যার অর্থ ঈশ্বরের ক্রোধ। আসলে মিউনিখের রক্তগঙ্গা বইয়ে দেওয়ার পর ব্ল্যাক সেপ্টেম্বর ফের একটি বিমান অপহরণ করে ফেলে। লুফথানসার সেই বিমানটিকে হাইজ্যাক করে তারা দাবি করে জার্মানির জেলে থাকা 3 জঙ্গিকে মুক্তি দেওয়া হোক। এরপরই নড়ে চড়ে বসেন গোল্ডা। পুরো দমে প্ল্যান কষা শুরু হলো। ডাক পড়ে মোসাদের। নীল নকশা ছকা হলো এক গুপ্ত মিশনের। সেই মিশনের নামই অপারেশন র্যাথ অফ গড। মিশনের টার্গেট ছিল মিউনিখ অলিম্পিকের সময় হামলার পেছনে থাকা চক্রীরা। মিউনিখ হামলার মাত্র 6 সপ্তাহের মধ্যেই রোমে মৃত্যু হয় ওয়াইল জোয়াইটার।
মোসাদ এজেন্টদের হাতে গুলি খেয়ে মরতে হয় প্যালেস্তিনীয় ওই অনুবাদকে। সন্দেহ ছিল ব্ল্যাক সেপ্টেম্বরকে অর্থ যোগান দেন ওয়াইল। নিজের বাড়ির লবিতেই অতর্কিত মৃত্যুর ছোবলে ঢলে পড়েন তিনি। সেই শুরু। পরবর্তী 2 দশক ধরেই এই অপারেশন চলেছিল, কিন্তু অভিযোগ উঠতে থাকে সবসময় মোসাদ যে প্যালেস্তিনীয় আক্রমণ করেছে তারা সকলেই প্রত্যক্ষভাবে মিউনিক ম্যাসাকারের সঙ্গে জড়িত তা নয়, অনেকেই বুদ্ধিজীবী কিংবা রাজনীতিক। Between 4 and 5 o'clock this morning, a group of Arab Palestinian terrorists rushed inside the building, killed the coach of our wrestlers, Moshe Weinberg, and took as hostages some of our sportsmen. Afterwards, he gave an ultimatum that until 12 o'clock today, some of the Arabic terrorists who are held in prison in Israel must be released, otherwise are going to kill some of the sportsmen who are staying there in their hands. The Arab Palestinians are in control of the Israeli bloc? I don't know if the whole block, but at least at one of the entrances, which have some of the Israeli sportsmen there. How was the Israeli killed? I don't know, but as I can assume, he was killed in his bed. তবে সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু অলিম্পিকের আসরে এমন রক্তপাতের বিভৎসতার রেশ ক্রীড়াক্ষেত্রেও পড়েছিল। অলিম্পিকের নিরাপত্তায় সেই থেকে শুরু হয় কড়া থেকে আরো কড়া বন্দোবস্তের মতো পদক্ষেপ। এদিকে সেই সময় ইসরায়েল প্যালেস্টাইন সংঘর্ষের দিকে নজর পড়ে আন্তর্জাতিক মঞ্চের, যার প্রভাব আজও রয়ে গিয়েছে। নতুন করে ইসরায়েলে হামাসের হামলা ও তার জবাব দিতে ইসরায়েলের সেনার লাগাতার গাজায় আক্রমণের সাক্ষী থাকছে বিশ্ব। এদিকে সন্ত্রাসকেও যে রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার করা যায় সেটাও বিশ্ব সেই প্রথম দেখল। পরবর্তী পৃথিবীতে সেটাই চরম আকার ধারণ করেছে। অর্থাৎ 1972 সালের অলিম্পিক কেবল খেলাধুলোর ময়দানই নয়, কাঁপিয়ে দিয়েছিল রাজনৈতিক আঙিনাকেও, যার রেশ আজও রয়ে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।